নমস্কার, ক্রসফায়ার নিয়ে আমরা আজকে পৌঁছে গেছি কৃষ্ণনগরে। কৃষ্ণনগর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র, কারণ লোকসভা নির্বাচনের বেশ কয়েক মাস আগে থেকেই জাতীয় রাজনীতিতে এই কেন্দ্র এবং এই কেন্দ্রের বিদায়ী সাংসদ তিনি উঠে এসেছেন, বিদায় বলবো না, বরখাস্ত সাংসদ তিনি উঠে এসেছেন খবরের শিরোনামে। কারণ এই কৃষ্ণনগর কেন্দ্রে যিনি 2019-এ নির্বাচিত হয়েছিলেন সেই মহুয়া মৈত্রের বিরুদ্ধে খুব গুরুতর অভিযোগ আনা হয় এবং প্রথমে লোকসভার এথিক্স কমিটি তাদের সুপারিশ এবং সেই সুপারিশ অনুযায়ী গত ডিসেম্বরে তাকে তার সাংসদ পদ খারিজ করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং তিনি বহিষ্কৃত হন সংসদ থেকে। আমরা দেখি যে যেদিন মহুয়া মৈত্র বহিষ্কৃত হচ্ছেন সেই দিন রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী থেকে শুরু করে বিরোধী অনেক নেতা নেত্রী তারাও মহুয়া মৈত্রের পাশে দাঁড়ান। মহুয়া মৈত্রের কাছে চ্যালেঞ্জ সেই ঋত সম্মান পুনরুদ্ধার করার, আর মহুয়া মৈত্রের বিরুদ্ধে যাকে বিজেপি প্রার্থী করেছে, রাজমাতা বলে যাকে সম্বোধন করা হচ্ছে, তিনি কতটা লড়াই দিতে পারবেন। তার সনাতনী যে ইমেজ, সেই ইমেজের ওপর ব্যাংক করেই বিজেপি মহুয়া মৈত্রের বিরুদ্ধে কড়া লড়াই দিতে প্রস্তুত। অন্যদিকে বাম প্রার্থী তিনি বা কতদূর দাঁত ফোটাতে পারবেন এই কৃষ্ণনগরে, কারণ পঞ্চায়েত নির্বাচনে একটা ভোট পার্সেন্টেজ কিন্তু শিফট করেছিল বামেদের দিকে, সেখানে বাম কংগ্রেস জোট, সেটা কতটা কার্যকর হবে এই সমস্ত প্রশ্ন ঘুরছে। আর তারই মধ্যে রয়েছে আইএসএফের প্রার্থীও। এই সব নিয়ে আমরা আজকে জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নদিয়া উত্তর তৃণমূল প্রাথমিক শিক্ষা সেলের সভাপতি কিংশুক দাস, বিজেপি পক্ষ থেকে রয়েছেন নদিয়া উত্তর সাংগঠনিক জেলার সভাপতি অর্জুন বিশ্বাস, সিপিআইএম জেলা কমিটির সদস্য সুপ্রতীক রায় রয়েছেন আমাদের সঙ্গে, এবং রয়েছেন কংগ্রেস নেতা দিব্যেন্দু বসু, এবং রয়েছেন বিভিন্ন দলের সমর্থক এবং কৃষ্ণনগরের সাধারণ মানুষ। তাদের কি মনোভাব সেটাও আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। আমি প্রথমে কিংশুকের কাছেই আসি। কিংশুক, প্রথমত হচ্ছে প্রেস্টিজ ইস্যু। যখন এখানে ভোট চাইতে যাচ্ছেন আপনারা, তখন সবচেয়ে বড় যে প্রশ্নটার মুখোমুখি হতে হবে অবধারিতভাবে, যে 5 বছর আগে যাকে নির্বাচিত করেছিলেন এখানের মানুষ, তার বিরুদ্ধে এত সিরিয়াস অভিযোগ উঠেছে যে সংসদ আমাদের গণতন্ত্রের পীঠস্থান, সেই সংসদের যে সুরক্ষা, সংসদের যে নিরাপত্তা, সংসদের যে প্রিভেসি, সেটা কম্প্রোমাইজ করা হয়েছে, এবং সেটা কম্প্রোমাইজ করা হয়েছে অর্থ এবং উপহার তার বিনিময়ে। এরকম সিরিয়াস অভিযোগে তিনি বরখাস্ত হয়েছেন, আবার তাকেই প্রার্থী করা হয়েছে। এটা যথেষ্ট বিপাকের নয়? এটা বিজেপির একটা ন্যারেটিভ যে সংসদের প্রিভেসি, জাতীয় নিরাপত্তা, এই সমস্ত গুরুতর অভিযোগগুলো তার বিরুদ্ধে আনা হচ্ছে। প্রার্থী নিজেও বলেছেন এবং সারা ভারতবর্ষের মানুষ জানে যে কিভাবে তাকে বহিষ্কারটা করা হয়েছিল, এবং যে লগ ইন আইডির কথাটা বলা হচ্ছে তার সাথে জাতীয় নিরাপত্তা বা প্রিভেসির কোনো সম্পর্ক নেই। কারণ আপনারা জানেন যে পিআরএস নামে একটা লগ ইন পোর্টালের একটা নিজস্ব সংস্থা আছে এমপিদের, সেখানে প্রত্যেক 3 মাস 4 মাস অন্তর বিভিন্ন ট্রেনি ছেলেরা আসে, তাদের কাছে সাংসদদের এই পোর্টালের লগ ইন আইডিগুলোও থাকে। এখানে মহুয়া মৈত্র গত 5 বছরে সংসদে যে প্রশ্নগুলো রেজ করেছেন, মহুয়া মৈত্রর মতো আরও যেসব সাংসদরা আছেন বিভিন্ন দলের প্রতীকে নির্বাচিত যারা, তারা যে প্রশ্নগুলো রেজ করেছেন সেগুলো কোনো প্রাইভেট সম্পত্তি না, বা জাতীয় নিরাপত্তার সাথেও এর কোনো সম্পর্ক দূর দূর পর্যন্ত নেই। কিন্তু স্বার্থের সংঘাতের প্রসঙ্গ তো আসবে, কারণ এই লগ ইন আইডি এমন একজনের সঙ্গে শেয়ার্ড হয়েছে যার শিল্পগোষ্ঠীর সঙ্গে, যে শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন করা হয়েছে, তাদের একটা স্বার্থের সংঘাত রয়েছে। স্বার্থের সংঘাতের যে বিষয়টা আপনারা বলছেন, যে গোটা ভারতবর্ষের মানুষের সাথে আমাদের কৃষ্ণনগর লোকসভার মানুষও জানেন যে আদানি আজকে যে গোষ্ঠীটা রয়েছে তারা কিভাবে বিজেপিকে বিভিন্নভাবে সাহায্য করে। কিন্তু সেই প্রশ্ন তোলা যেতেই পারে, কিন্তু সেই প্রশ্ন তোলার জন্য কেন দর্শন হীরানন্দনের সঙ্গে লগ ইন আইডি শেয়ার করতে হবে? দর্শন হীরানন্দনের সাথে কোনো লগ ইন আইডি শেয়ার করা হয়নি, তার এক পোর্টাল বিদেশ থেকে লগ ইন হয়েছে, তার পোর্টালটা শুধুমাত্র একজন টাইপ করে দিতেন প্রশ্নগুলো। আজকে দর্শন হীরানন্দনী কেন, অন্য কেউ তো প্রশ্নটা তাকে পাঠাতে পারতেন, কিন্তু সাংসদদের নিজস্ব টিম থাকে, সেট অফ ইন্টার্নস থাকে, তাহলে কেন একটা শিল্পগোষ্ঠীর যে বিপক্ষ শিল্পগোষ্ঠী তাদের সাহায্য নিতে হলো?
এটা পক্ষ বিপক্ষ কে শিল্পগোষ্ঠী সেটা নিয়ে মানুষ অত চিন্তিত নয়। দর্শন হীরানন্দানীও ভারতবর্ষের উত্তরপ্রদেশে আপনারা জানেন আপনি এটা বলতে পারবেন যে 2019 থেকে 2023 ডিসেম্বর পর্যন্ত যতদিন সাংসদ থেকেছেন মহুয়া মৈত্র, তিনি 61টা প্রশ্ন করেছেন, তার মধ্যে কটা এই কৃষ্ণনগর সংক্রান্ত আপনি বলতে পারবেন? আমি খুব সম্ভবত যতটা আমি স্টাডি করেছি বা জেনেছি, কৃষ্ণনগর লোকসভার সামগ্রিক অধিকারগুলোকে নিয়ে না কটা প্রশ্ন, এক সেকেন্ড, 61টার মধ্যে কটা প্রশ্ন, এক সেকেন্ড। এই 61টা প্রশ্নের মধ্যে 17টা প্রশ্ন এমন ছিল যেটা কৃষ্ণনগর লোকসভার একটি প্রশ্ন আমি আপনাকে বলছি, একটি এমন একটা প্রশ্ন ছিল যেটা যে রেলপথের আমাদের যে ভাতজাংলার যে রেল গেটটা রয়েছে, প্রশ্নটা ভাতজাংলার যে রেল গেটটা রয়েছে সেখানে কেন্দ্রীয় যে পলিসি রয়েছে, রাজ্য যদি জমি দেয়, যখন তাপস পাল এমপি ছিল তখন থেকে আমরা না এটা রেজ করা হয়েছিল যে 40% শেয়ারিং, এটা শুধুমাত্র আপনার প্রশ্ন নয়, আমার কিংশুক আমি বললে বলতে দিতে হবে। এখন আপনি প্রশ্ন করছেন এই প্রসঙ্গে কিংশুককে, কিন্তু মহুয়া মৈত্র নিয়ে সবার আগে স্পিকারকে চিঠিটা তো অধীর রঞ্জন চৌধুরী লিখেছিলেন। অবশ্যই আমাদের সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী তারা কি দাঁড়িয়েছিলেন জাতীয় প্রেক্ষাপটের অভিমুখে। যখন মহুয়া মৈত্র বহিষ্কৃত হয়ে বেরোচ্ছেন তখন সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী, আমরা এখনো তো মহুয়া মৈত্রের পাশে ওই ইস্যুতে রয়েছি, আমরা তো বলছি না নেই। কিন্তু আপনি যে প্রসঙ্গ তুললেন যে এই 61টা প্রশ্নের মধ্যে কটা প্রশ্ন কৃষ্ণনগরের জন্য করেছে, আমি তখন প্রতিবাদটা করেছি। কৃষ্ণনগরের আজকে মহুয়া মৈত্রের এই লিফলেটে আজকে লিখছে, আপনি ভাবুন কত বড় মিথ্যা কথা, কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের জন্য 35 লক্ষ টাকা তিনি তার সাংসদ কোটা তহবিল থেকে ব্যয় করেছেন। আপনি কৃষ্ণনগরের যে কোনো কাউকে জিজ্ঞাসা করুন তো কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় নামে কোনো বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব আছে কিনা। জাস্ট এর সামনে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের ক্লাস হচ্ছে, আর গাবতলা মাঠ বলে একটা মাঠ আছে, শুধু তোরণটা হয়েছে, আর কোথাও কোনো বিল্ডিং হয়নি। আমি কিংশুকের উত্তর নেব, তার আগে আমি আসবো একটু অর্জুন বাবুর কাছে আসি। অর্জুন বাবু, তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে মহুয়া মৈত্রের বিরুদ্ধে সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে অভিযোগ আনা হয়েছে এবং তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে তাকে সংসদ থেকে বহিষ্কার করা হয়েছে। তার কারণ মহুয়া মৈত্র এতটাই ভোকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এবং শিল্পগোষ্ঠী আদানির বিরুদ্ধে যে মহুয়া মৈত্রকে ভিক্টিমাইজ করা হয়েছে। আসলে তৃণমূলের মোট 22 জন এমপি, একমাত্র এমপি যে মহুয়া মৈত্রকে বরখাস্ত করা হচ্ছে, তাহলে এতগুলি এমপি থাকা সত্ত্বেও কেন মহুয়া মৈত্রকে বরখাস্ত করা? মহুয়া মৈত্রের বক্তব্য যে নরেন্দ্র মোদী এবং আদানি গোষ্ঠীর বিরুদ্ধে তিনিই সবচেয়ে বেশি সোচ্চার, তাই এটা একটা মিথ্যা কথা। উনার যে নেত্রী মমতা ব্যানার্জি, যিনি গঙ্গা জলে দাঁড়িয়েও মিথ্যা কথা বলেন, আর তার উৎকৃষ্ট ছাত্রী হচ্ছে এই মহুয়া মৈত্র, আর তিনি এটা প্রত্যেকটা মিথ্যা কথা যে হ্যান্ডবিল ছাপিয়েছে, সে হ্যান্ডবিলে 2 কোটি টাকা নাকি কৃষ্ণনগর থেকে করিমপুরে রেলপথ দিয়েছে, এটা একদম মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। এটা জগন্নাথ সরকার রেলমন্ত্রীকে দিয়ে করেছে। একদম একটা কাজ দেখাক তৃণমূল, একটা কাজ দেখাক যে এই মহুয়া মৈত্র করেছে। মহুয়া মৈত্র আসার পরে পলাশী সুগার মিল বন্ধ হয়ে গেছে, 73 ব্রিজ করার কথা ছিল, করতে পারেনি, একটা কাজ করেনি। এরা শুধু তাই নাই, কেন্দ্র সরকার যে 312 নম্বর যে জাতীয় সড়ক করেছে, সেই জাতীয় সড়কে জমি দিচ্ছে না এই মমতা ব্যানার্জি এর মহুয়া মৈত্র। আজকে উন্নয়নের সমস্ত স্তব্ধ করে দিয়েছে। কোনো রাজনৈতিক দল থাকে সেটা হচ্ছে তৃণমূল এবং তার এমপি এই মহুয়া মৈত্র। সুপ্রতীক বাবু, SM সাদি বাম কংগ্রেস প্রার্থী, তিনি কতটা কার্যকরী ভূমিকা পালন করতে পারবেন? আমরা দেখেছি পঞ্চায়েত নির্বাচনে বামেদের দিকে একটা ভোট শিফট করেছে, কিন্তু সেটা ধরে রাখতে পারবেন? এই নির্বাচনে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে গত পঞ্চায়েত নির্বাচনে আমরা যে ভোট পেয়েছিলাম গ্রামাঞ্চলে, সেই ভোট আরও বাড়বে এবং বাম কংগ্রেস প্রার্থী SM সাদি এই নির্বাচনে আমরা আশা করছি জিতবে। আইএসএফ আলাদা করে প্রার্থী দিয়েছে, আইএসএফ আলাদা করে প্রার্থী দিলেও তারা কোনো দাগ কাটতে পারবে না, কারণ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে 7টা বিধানসভা কেন্দ্রেই মানুষ বাম কংগ্রেসের পক্ষেই তারা আসছে। কারণ গত 5 বছর দিল্লিতে সরকার যারা চালাচ্ছে, সেই বিজেপি সরকারের জনবিরোধী নীতি, স্বৈরাচারী নীতি, জনজীবনের অর্থনীতির যে ধস নামিয়েছে,
তার বিরুদ্ধে এবং আমাদের রাজ্যে যে স্বৈর শাসন তার বিরুদ্ধে মানুষ হচ্ছে রায় দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। এই কারণেই পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি যে এত লুট হলো ভোট, তারপরেও আমরা কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে যে গ্রামাঞ্চল সেই গ্রামাঞ্চলে আমাদের ভোট বাড়াতে পেরেছি। মানুষ তো জিজ্ঞাসা করছে যে গত লোকসভা নির্বাচনের আগে পুলওয়ামার হামলা হলো, তার রিপোর্ট গেল কোথায়? মানুষ তো প্রশ্ন করছে যে গত নির্বাচনের আগে মোদি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কালো টাকা উদ্ধার করবেন আর সব মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে ঢুকবে, সেটা কোথায় গেল? এটা হচ্ছে কোথায় গেল? ইতিমধ্যে কোথায় গেল? 3,500 কোটি ডবল টাকা ইঞ্জিনের উদ্ধার করেছে। সরকার, ডবল ইঞ্জিনের সরকার নাকি 3,500 কোটি টাকা ভালো উদ্ধার চালাবে, করেছে। তাহলে মণিপুরে এই ঘটনা আরে ঘটলো কেন? মহাশয়, 3,500 ত্রিপুরাতে এই ঘটনা ঘটলো কেন? সুপ্রদীপবাবু, আর হচ্ছে উত্তরপ্রদেশে সুপ্রদীপবাবু, এক সুশাসন মিনিট, কোথায় গেল? এক মিনিট। একটার পর একটা সুপ্রদীপবাবু, যোগী হচ্ছে বুলডোজার দিয়ে সুপ্রদীপবাবু, এক সমস্ত সেকেন্ড। গরিব সংখ্যালঘু আমি অর্জুনবাবুকে জিজ্ঞাসা করছি। আর্থিক অর্জুনবাবু, উন্নয়নের চূড়ান্ত মিথ্যাচার করছে মোদি। আমি অর্জুন বাবুকে জিজ্ঞাসা করছি, অর্জুন বাবু, স্বাধীনতার পর তারা একই নৌকার যাত্রী। রিজার্ভ ব্যাংক অফ আজকে আমরা ইন্ডিয়ার প্রশ্ন রাখতে রিজার্ভ চাইছি, মাত্র 30,000 কোটি টাকা। স্বাধীনতার পরের ইতিহাসে আজ পর্যন্ত এই ধরনের আর্থিক কেলেঙ্কারি কোনো দল করেনি। আপনি কি বলবেন? অর্জুন বাবু, ইলেকশন বন্ড নিয়েও কিছু বলুন। ইলেকশন বন্ড নিয়ে কিছু বলুন। ইলেকশন বন্ড নিয়ে কিছু বলুন। ইলেকশন বন্ড নিয়ে কিছু বলুন। টাকা এক পয়সা আমরা ছুঁইনি সিপিআইএম, আমরা বলিনি, সুপ্রিম কোর্ট বলেছে। একটা প্রশ্ন করতে চাই। আপনারা সার্টিফিকেট দিতে হবে না, সুপ্রিম কোর্ট বলেছে। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। এক পয়সা ছুঁইনি। আমি আপনার কাছে যেটা জিজ্ঞেস করছিলাম যে এখন যখন আপনারা মহুয়া মৈত্রের প্রশ্ন নিয়ে কথা তুলছেন, কিন্তু সার্বিকভাবে তো দেখেছি আমরা কংগ্রেস তারই পাশে দাঁড়িয়েছে। আপনি ভারতবর্ষের সার্বভৌমত্বটা আগে না ভারতবর্ষের ক্ষুদ্র রাজনীতিটা আগে? কংগ্রেস আজকে পাশে দাঁড়িয়েছে দেশকে বাঁচানোর জন্য। আজকে দেশ বিপন্ন। এই ভোট সিপিএম কংগ্রেস তৃণমূলের ভোট নয়, আজকে এই লোকসভা ভোট দেশকে বাঁচানোর ভোট। বৃহত্তর স্বার্থে আমরা বিজেপিকে কিন্তু আপনি হারানোর বলুন জন্য তো যে আমরা আপনারা সাপোর্ট করছেন বামেদের, অবশ্যই support বামেদের, করছি। কিন্তু আপনাদের 10 জন পথের নেতারা তারা প্রকাশ্যে দাঁড়িয়ে মহুয়া মৈত্রকে সাপোর্ট দিয়েছেন। কোন কোন ইস্যুতে? আজকে যদি আমাকে কেউ মারতে আসে, কিংসুক ভাইকে আমার পাশে এসে দাঁড়াবে না? আপনি এই কথাটাকে বলুন। আগে তো আমাদের মানবিকতা বোধ, আপনারা আগে তো দেশকে বাঁচানো, দেখুন, আগে তো দেশকে বাঁচানো। টিএমসি মারছে আর আপনারা আচ্ছা, ইন্ডি জোট করছেন। আচ্ছা, অর্জুন বাবু, একটা প্রশ্নের উত্তর দেবেন? ইন্ডি জোট করছেন এখানটায় দিল্লিতে গিয়ে আর অর্জুন বাবু, একটা প্রশ্নের উত্তর দেবেন? বলেন না, আপনি উত্তর দিতেই তো প্রস্তুত আছি আপনার প্রার্থী মাননীয়া অমৃতা রায়, আমি প্রশ্নটা করতে দিন, প্রশ্নটা তো আমি করবো রে বাবা। অমৃতা রায় প্রধানমন্ত্রীর কথোপকথনে উল্লেখ করছেন যে যদি কৃষ্ণচন্দ্র রায়ের তার বংশধররা না থাকতেন তাহলে হিন্দুরা নাকি এখানে থাকতে পারতেন না। ঠিক কথা দাঁড়ান বলেছেন। দাঁড়ান, আমার প্রশ্নটা শেষ হয়নি। আমি উল্লেখ করতে চাই, ঐতিহাসিক বিশ্লেষণ থেকে আপনি নিশ্চয়ই জানেন যে প্রতাপাদিত্যের সঙ্গে যখন জাহাঙ্গীরের যুদ্ধ হয়েছিল তখন তাহলে ভবানন্দ মজুমদার বারোভূঁইয়ার একজন প্রতাপাদিত্যকে সাহায্য না করে জাহাঙ্গীরের সেনাপতি মানসিংহকে সাহায্য করে প্রতাপাদিত্যকে হারিয়েছিল কেন? এই প্রশ্নের উত্তরটাকে দিন তো। অর্জুন বাবু। শোনেন, তখনকার যাই সিচুয়েশন ছিল, সিচুয়েশন বাদ দিন, আমার প্রশ্নে তখনকার সিচুয়েশনটা যা ছিল, প্রশ্ন আর সেই শুধু তাই প্রশ্নের নয়। উত্তরটা দিন। আপনি যেটা বলছেন তো, আপনি সেই যেটা উত্তরটা বলছেন, দিন। আজকে সেই সময় যদি এই রাজমাতার পরিবার না থাকতো, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, সেই সময় রাজমাতা আরে কোথায়? সেই সময় কৃষ্ণচন্দ্রই নেই। আপনি ইতিহাস পড়ুন, কৃষ্ণচন্দ্র, আপনি ইতিহাস ইতিহাস আমার পড়াশোনা পড়া আছে করুন। মশাই। সেটা আপনি ভবানন্দ শোনেন, মজুমদারের আচ্ছা, সময়। আমরা বলি, 1606 একটু বলি। খ্রিস্টাব্দ। 1606 খ্রিস্টাব্দ। ইতিহাস বিকৃত করা এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, লাইন জানেন? না না ইতিহাস আপনি ওই 18 তারিখে স্বাধীনতা এক সেকেন্ড, একটা লাইন জানেন? দীপেন্দু চুপ করতে আপনার বলেছি। মতন না না কংগ্রেসের অর্জুন, আচ্ছা, আমরা একটু অর্জুন, বলি। অর্জুন এক সেকেন্ড, অর্জুন বাবু, আমি থামতে বললে থামতে হবে। অর্জুন বাবু, আমার একটা জিজ্ঞাসা, অনেকেই প্রশ্ন করছেন যে যে রাজমাতা কনসেপ্টটা এখানে এলো, রাজমাতাকে আপনারা প্রার্থী করলেন, হ্যাঁ, তার গ্রহণযোগ্যতা আছে এখানের মানুষের কাছে? অবশ্যই গ্রহণযোগ্যতা আছে। যার দান এই 0-0 এই শহরে এক ছটাক জমি দেয়নি, 571 কোটি টাকা সম্পত্তির হলফনামা করোনার সময় 50 টাকা কাউকে দেয়নি, এক ছটাক জমি দেয়নি। কোভিডের সময় কোথায় ছিল? কোভিডের সময় কোথায় ছিল? কোথায় ছিল? এরা রাজমাতা নয়, এরা বিজেপির কাছে এখানে সামাজিক কাজে তার কি ভূমিকা? রাজনৈতিক কোনো ভূমিকা নেই। অর্জুন না রাজনৈতিক কাজ, না সামাজিক কাজ। পাকিস্তান ভাগ করে ভারতের অঙ্গভূত করেছিলেন, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন না, এটা কে বলেছে আপনাকে? কে বলেছে এসব আপনাকে? ইতিহাস কে কে বলেছে? আপনারা আপনারা কি নতুন ইতিহাস লিখবেন ভারতবর্ষে? ইতিহাস বিকৃত কে করাই বলেছে? হচ্ছে এদের ধর্ম। কে পুরো লিখেছে? ইতিহাস বিকৃত করাটাকে ধর্ম। ভারতবর্ষের সেই কারণে ইতিহাস সিলেবাস ইতিহাসে চেঞ্জ আর করতে ভারতবর্ষের বিজেপি। সংবিধানকে
করে দিয়েছেন। সংবিধান নেই, সংবিধান ওরা মানতে চায় না। জানেন গোটা সংবিধানকে আমরা বরবাদ করে দিচ্ছে বিজেপি। আমরা খুব হাতে কাশ্মীরকে তুলে দিচ্ছে ভারতবর্ষকে। আমরা ছোট্ট একটা প্রশ্ন বিলাপের জন্য কাশ্মীরে কারা জমি কিনছে? 1962 সালে আমি একটা প্রশ্ন করতে চাই কখনো নয়, কখনো নয়। সাভারকার মুচলেখা দিল কেন? ভারতবর্ষের সাধারণ মানুষ সাভারকার আন্দামান সেলুলার জেল থেকে বার হওয়ার জন্য ব্রিটিশের কাছে মুচলেখা দিয়েছিল কেন? এত বড় দেশপ্রেমিক বিজেপি কেন? উত্তর দেখ। আমি একটা প্রশ্ন করতে চাই। আরএসএস বিজেপির কাছে প্রশ্ন, স্বাধীনতা সংগ্রামে একজন আরএসএস নেতার নাম বলুন। একজন যিনি হচ্ছে CPM জেল নেতার নাম কেটেছেন। বলুন। কোথায়? একজন CPM মুজফ্ফর নেতার নাম আহমেদ। বলুন। কোথায়? একজন তৃণমূল আমি একটা ছোট্ট প্রশ্ন ভগৎ সিং নিজে বলেছে, ইনকলাব জিন্দাবাদ তো আমি ভগৎ সিং একটা নিজে ছোট্ট বলেছে। প্রশ্ন করতে চাই। কত করে পুড়িয়ে মারেনি? কত করে পুড়িয়ে মারেনি? রিপোর্ট কোথায়? রিপোর্ট কোথায়? রিপোর্ট কোথায়? রিপোর্ট কোথায়? নন্দীগ্রামের রিপোর্ট কোথায়? বলেছিলেন না নন্দীগ্রাম? কোথায় নন্দীগ্রামের রিপোর্ট? বলেছিলেন কোথায় সিবিআই রিপোর্ট? কখনো নয়। মানুষ চাইছে 34 বছরের বাম আমল আবার ফিরে আসবে। মানুষ চাইছে 34 বছরের বাম আমল আবার পশ্চিমবঙ্গে ফিরে আসবে। সুপ্রতীক বাবু, মুখে মাথা দিয়ে ফিরবে না, ফিরবে না। থামতে বললে চাই না। থামতে বললে থামতে হবে, থামতে বললে থামতে হবে, থামতে বললে থামতে হবে, থামতে বললে থামতে হবে, থামতে বললে থামতে হবে। আমার কিংশুকের কাছে প্রশ্ন যে আমরা দেখেছি শুধুমাত্র এই বিতর্ক নয়, মহুয়া মৈত্রকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা রকম বিতর্ক। ঠিকই, ডেফিনেটলি তার ব্যক্তিগত বিষয়, একজন রাজনীতি ব্যক্তিত্ব, তার ব্যক্তিগত বিষয় থাকতেও পারে, বাট আনফর্চুনেটলি সেই সময় সমস্ত বিষয়গুলো ভীষণ রকমভাবে সোশ্যাল মিডিয়ায় চলে এসেছে এবং সেগুলো নিয়ে ভীষণ রকম ট্রোলিং হয়েছে। বিরোধী পক্ষরা তারা সেটাকে হাতিয়ার করেছে। আর আরেক দিকে একদম সনাতনী রাজমাতার ইমেজ। মহুয়া মৈত্রর বিরুদ্ধে তার কিছু ব্যক্তিগত ছবি ভাইরাল হয়েছিল, সমাজ মাধ্যমে প্রত্যেকেই দেখেছেন। তো সেগুলো কারা করেছিল এবং কে করেছিল আমাদের এই কনস্টিটিউয়েন্সির মানুষ জানে। আজকে বলুন তো, একজন সাংসদের, আমি আপনার কাছেও এই প্রশ্নটা ফিরিয়ে দিতে চাই, সাংসদের পারফরমেন্স বিচার হয় তার ব্যক্তিগত জীবনে সে একেবারে, আমি কার শুরুতেই সাথে সেটা থাকবে, বললাম। কি আমি তো খাবে, শুরুতেই সেটা কি বললাম না খাবে যে এটা তার উপর, absolutely নাই, না কিন্তু- তার না, এলাকার কিন্তু- সংসদীয় কিন্তু এলাকার। আমার প্রশ্নটা বুঝতে হবে। আমি প্রথমেই বলেছি যে একজন সাংসদের ব্যক্তিগত জীবন থাকতেই পারে, অবশ্যই সেটা কারো ব্যক্তিগত বিষয় নয়। কিন্তু ফর রং রিজনস যখন এই বিষয়গুলো চলে এসেছে সোশ্যাল মিডিয়ায়, তার প্রভাব আচ্ছা। এবং তার ঠিক উল্টো দিকে বিজেপি যেটাকে প্রজেক্ট করছে যে রাজমাতার সনাতনী একটা ইমেজ। আমি বলি রাজমাতা আমি আমি কেন বলা হয় সেটাও তো আমি আচ্ছা, রাজমাতা কেন? এক সেকেন্ড, রাজমাতা কেন? বলতে দিই, আমি একটু বলতে দিতে হবে। রাজমাতা বলবেন না, আজকে অর্জুন বাবু, ওনাকে আপনারা বার্ধক্য আজকে 2024 বলুন, ওনাকে আপনারা বার্ধক্য মধ্যযুগীয় কনসেপ্ট, মধ্যযুগীয় জায়গা ফিরে আসছে। আপনারা কোনো সামরিকতান্ত্রিক ব্যবস্থায় দেশ থেকে ফিরে এসেছে। রাজমাতা, রাজা, রাজতন্ত্র, এগুলো কি? রাজমাতা রাজনৈতিক প্রার্থী পান এই লোকসভায় কেন? এই শহরে যাদের শিক্ষানা পয়সা আপনাদের মতন একটা বিদেশি একটা যা ভারত বিদেশি? লোককে কে বিদেশি? আরে কে ভারত বিদেশি? বিরোধী কে বিদেশি? ভারত বিরোধী লোককে কে বিদেশি? আমরা বিদেশি পার্টি কে? করব। আমরা যাকে কেন মহুয়া মৈত্র ভারত বিরোধী কেন হবে? এক সেকেন্ড, ভারত কেন ভারত বিরোধী হবে? ভারতের থেকে বহিষ্কৃত কে ভারত বিরোধী? ভারত থেকে আপনি বহিষ্কৃত যখন হয়নি। মহুয়া মৈত্র আদানিকে ডকগুলো টেন্ডার দিচ্ছেন, ন্যাশনাল সিকিউরিটিকে বহিষ্কার করা হয়েছে, দাঁড় করিয়ে ভারতবর্ষের এয়ারপোর্টগুলো তাকে দিয়ে দিচ্ছেন, তার কোনো ক্রেডেনশিয়াল না থাকা সত্ত্বেও ভারত ন্যাশনাল সিকিউরিটি রাষ্ট্রবিরোধী বলতে হবে কেউ আপনাকে। যদি থাকে মহুয়া মৈত্র। রাষ্ট্রপ্রেমের ধ্বজা কেউ যদি আপনারা নিয়ে থাকে- বসে নেই। আরে মহাশয়, আপনারা ধ্বজা নিয়ে বসে নেই। আপনারা শুধু আপনারা ধ্বজা নিয়ে আপনারা বসে খেলা নেই। হবে, খেলা হবে, আরে খেলা তো হবে, উন্নয়নের খেলা হবে। বাংলাদেশের খেলা। আমি দাবি করে যাচ্ছি, এবারও বলেছিলেন কাজ করা পেয়েছেন, এবারও কাজ করা পাবেন, এবারও কাজ করা পাবেন, কাজ করা, এবারও কাজ করা পাবেন। মুশকিলটা কি জানেন? মুশকিলটা দীপেন্দু, কিংশুক ভাইকে ভালো লাগছে, বিজেপির বিরুদ্ধে এইগুলো লড়াই করছে। দীপেন্দু, এই কৃষ্ণনগরে তো কংগ্রেসেরও একটা ভালো একটা 22 সালে প্রভাব ছিল। আমরা 5টা সিট পেয়েছি পৌরসভা নির্বাচনে। হ্যাঁ, সেই জায়গায় রাখতে দাঁড়িয়ে পারোনি বাম সংখ্যা। কংগ্রেস জোট হ্যাঁ, সত্যি এখন effective ধরে রাখার প্রশ্ন বলছে, উত্তরটা দিয়ে নি। ধরে রাখতে এখন কিংশুক ভাই এত সুন্দর ঝগড়া করছে, ভালো লাগছে, না, না। কিন্তু ব্যাপারটা কি জানেন? আজকে যে বন্ধু, কালকে সে শুভেন্দু। না না বন্ধু, সমস্যাটা হচ্ছে এই জায়গায়। আজকে যে বন্ধু, কালকে সে শুভেন্দু। আমাকে এক লাইন বলতে দিতে হবে। আজকে আমাকে মুকুল রায়, আমাকে আজকে মুকুল রায় দেখুন, এখানে বড় বড় কথা অর্জুন বাবুরা মুকুল রায়কে তুলে আনলো। দিল্লি থেকে দীপেন্দু দা, please,
দাদা, মুকুল রায় কোন দলে আছে এখন? আমাকে মুকুল রায় এখন কোন দলে আছে? আমাকে একটা কথা বলতে দিন। আমি বলবো অর্জুন বাবুকে আমি প্রশ্ন করব। মুকুল রায় এখন কোন দলে? ইন্ডিজোট আমি বলি আপনাদের কৃষ্ণনগর না আগে অনুব্রতের উত্তর দাও। আরে আমি আপনাকে কৃষ্ণনগর নিয়ে প্রশ্ন করছি, উত্তেজিত হচ্ছেন কেন? আপনি ব্রিজভূষণের উত্তরটা দিন, যে সাক্ষী মালিক সোনার মেয়েকে মলেস্ট করে তারপরে মোদি অমিত শাহ তাকে পাশে বসিয়ে রাখে। আগে ব্রিজভূষণের উত্তরটা দিন, ব্রিজভূষণের উত্তরটা দিন। অর্জুন বাবুকে বলছি সারদা নিয়ে সিবিআই তদন্ত কবে শেষ হবে? অর্জুন বাবুকে জিজ্ঞেস করছি সারদা নিয়ে সিবিআই তদন্ত কবে শেষ হবে? আর কতদিন অক্সিজেন দিয়ে তৃণমূলকে এখানে রাখবেন? তৃণমূল আর বিজেপি পরিষ্কার হয়ে যাচ্ছে। কবে সিবিআই তদন্ত? এই মেগা সিরিয়াল কবে শেষ হবে? না একটু আগে এক সেকেন্ড মেগা সিরিয়ালে তো অনেক রসদ থাকে। অর্জুন বাবু আমি থামতে বললে থামতে হবে, কিংশুক আমি থামতে বললে থামতে হবে। আমার কিংশুক এবং অর্জুন বাবু দুজনের কাছেই একটা খুব ইনোসেন্ট প্রশ্ন রয়েছে, যে প্রশ্নটা আমার ধারণা অনেকের মনের মধ্যেই রয়েছে। আমি প্রথমে কিংশুকের কাছে যাব, তারপর অর্জুন বাবুর কাছে। একটু আগে সুপ্রতীক বাবু তার কিউও দিয়েছেন। মুকুল রায় কোন দলে? মুকুল রায় 2021 সালে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে বলতে দাও। কৃষ্ণনগর উত্তর বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং জিতেছিলেন। তারপর থেকে এই কেন্দ্রের মানুষ ভারতীয় জনতা পার্টির এমএলএ হিসাবে তাকে আর দেখতে পাননি। চলে গিয়েছিলেন তিনি ক্যামাক স্ট্রিটেও গেছিলেন, দিল্লিতেও শুনেছিলাম নাড্ডাজি অমিত শাহজির সাথে ওনাদের বড় বড় নেতাদের সাথে মিটিং করতে গেছিলেন। তার ছেলে এফআইআর করেছিল। না আপনার প্রার্থী অর্জুন সিং তার কাছে গিয়ে আশীর্বাদ নিতে গিয়েছিল, তিনি বলেছেন বিজয়ী ভব। আপনি বলুন অর্জুন সিং আশীর্বাদ নিতে গিয়েছিল কি যায়নি? পতাকা হাত তুলে গিয়েছিল তো। আরে মশাই, আমি কথা বলি। মুকুল রায় তো বলেই দিয়েছেন তাই তৃণমূল তাই বিজেপি। অন ক্যামেরা মুকুল রায় বলেছেন জয় বিজেপি তাই তৃণমূল। এক সেকেন্ড অর্জুন বাবুর কাছে উত্তর আছে কিনা? মুকুল বাবু কোন দলে? মুকুল বাবু তৃণমূলের এখন বাড়িতে বসে আছে, মমতার বাড়িতে বসে আছে উনি, জানেন না আপনি? অর্জুন সিং কি করতে গেছে? বাড়িতে বসে আছে অর্জুন সিং মুকুলের বাড়িতে কদিন আগে কি করতে গেছিলেন? বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেওয়া বন্ধু পাতা দেখি কি করতে গেছিলেন? এই নদিয়া জেলাতেই আরেকটি যে আসন আছে রানাঘাট, সেখানে যদি আমরা দেখি অর্জুন বাবু, আমরা দেখলাম যে 3 দিন আগে প্রধানমন্ত্রীর সভায় মঞ্চ আলো করে বসে রয়েছেন যে বিধায়ক, তাকে 3 দিন পরে দেখা গেল তিনি তৃণমূল কংগ্রেসের মিছিলে এবং তিনি প্রার্থীপদ পেয়ে গেলেন। মুকুটমণি, আরে দিদি এটা তো আপনাদের মুকুট থেকে মণি চলে গেল। এই রাজনীতির বিরুদ্ধে সিপিআইএম লড়ছে। আপনাদের মুকুট থেকে মণি চলে গেল তৃণমূলে। সারদা তদন্ত যদি শেষ হতো আজকে তৃণমূল সরকার থাকতো না। কংগ্রেস সমর্থিত বামফ্রন্টের এসএম সাথী বিপুল ভোটে জিতবে। মনে রাখবেন, মানুষের উত্তর সারদা কেলেঙ্কারি নিয়ে সিবিআই তদন্ত জামানত রাখতে পারবেন? এসএম সাদি জামানত রাখতে পারবেন? অবশ্যই এসএম সাদি জিতছেন 100% লিখে রাখুন। এই আসন বাম কংগ্রেস জোটের প্রার্থী জিতছে। 180টার উপর সিট পাবে। 400 আসনের গল্প হবে না, এবার 400 আসনের গল্প হবে না। সরকারের ভারতবর্ষে জিতছে না বিজেপি। আপনাদের প্রার্থী হিন্দু এলাকায় ঘুরছে কেন? তৃণমূলের প্রার্থী মুসলমান হিন্দু মুসলিম কেন বলছেন? হিন্দু মুসলিম বলবেন না, কমনাল কথা বলবেন না। আমরা নাগরিকের নাগরিক বলবেন না, আমরা মনে করি ভোটার। হিন্দু ভারতীয় জনতা পার্টি ভয়ঙ্কর শক্তি। আর আমাদের রাজ্যে প্রতিযোগী সাম্প্রদায়িক রাজনীতি এনেছে বিজেপি। সুপ্রতীক বাবু থামতে বললে থামতে হবে। অর্জুন বাবু বলেছি থামতে বললে থামতে হবে, থামতে বললে থামতে হবে, আমার কথা ফলো করতে হবে। আমার কিংশুকের কাছে প্রশ্ন। কিংশুক, দুর্নীতির কাঁটায় যখন সরকার পক্ষ বিদ্ধ হচ্ছে, একের পর এক মন্ত্রী বিধায়ক এখানেও রয়েছেন মানিক ভট্টাচার্য, সেই কাঁটাটাকে কিভাবে কমব্যাট করবেন? সেই কাঁটাটা দেখুন, আমাদের দলের একটা পরিষ্কার স্ট্যান্ড আছে যে দুর্নীতি যদি কেউ ব্যক্তিগতভাবে করে থাকে সেই দায় তার। আপনারা দেখেছেন পার্থ চ্যাটার্জি, দুর্নীতি হয়েছে। আমাকে শেষ করতে দিন, আমাকে শেষ করতে দিন। পার্থ চ্যাটার্জি নাম্বার 2 ছিলেন তৃণমূল দলে। তার যখন দুর্নীতি দলের কাছে সামনে এসছে, দল
4 দিনের বেশি না, আপনি সময় বলুন না, নেয়নি, তাকে মানিক 6 বছরের জন্য ভট্টাচার্য সাসপেন্ড কোন করতে। ম্যাজিকে? না না, মানিক আজকে ভট্টাচার্য আজকে কোন আমাদের এটা ম্যাজিকে? ভাবতে হবে এক যে সেকেন্ড, বিজেপিতে আমাকে গেলে ভাবতে হবে। বিজেপিতে গেলে সব দুর্নীতি মাপ। কিংশুক মানিক এক সেকেন্ড, মানিক ভট্টাচার্য কোন ম্যাজিকে একই সঙ্গে পর্ষদের দায়িত্ব এবং একই সঙ্গে বিধায়ক পদে থাকেন? সেটা আপনারা কোর্টে যাননি কেন? কোর্টে যেতে পারতেন, আপনাদের হাইকোর্ট আছে, কিছু জানতেন আপনাদের না? মিডিয়া আছে, আপনি কোর্টে কিছু যেতে জানতেন পারতেন, না? আপনি- কোর্টে যেতে পারতেন। 1-2 মাসের জন্য না, একই রকম উনি 3.5 ভাবে বছর দায়িত্বে ছিলেন, তৃণমূল দলটা- তার মানে আইনি সংস্থান আমি আছে, বলি- তাহলে আপনারা কোর্টে যাননি কেন? তো এটা কি আমায় বলছেন? না না, ওনাদের তাই বলুন। না, না। জ্যোতির্ময়ী, আপনাদের যে আমাদের যে বনমন্ত্রী জ্যোতিপ্রিয়, জ্যোতিপ্রিয় মল্লিক। জ্যোতিপ্রিয় মল্লিক, বালুদা হ্যাঁ। বালুদা আপনাদের জেলে যাওয়ার পরে এতদিন তাকে আটকে রেখেছিলেন কেন, মন্ত্রিত্ব রেখেছিলেন কেন? প্রশ্নের উত্তর দেন তো দাদা। তার আগে উত্তর দিন, আপনি শুভেন্দু তো- কি তার চাকরি আগে দুর্নীতির সাথে যুক্ত উত্তরটা নয়? দেন। আপনি তার শুনুন আগে তো, উত্তর চাকরি দেন। দুর্নীতির সাথে যুক্ত নয়। সেই শুভেন্দু চাকরি দুর্নীতির সাথে যুক্ত নয়। সত্ত্বেও তার বিরুদ্ধে কেন আপনি বলুন তো, পিআর লটারি হ্যাঁ। ভাইপোর বিরুদ্ধে এত গলা চালানোর পর হ্যাঁ। শুভেন্দু অধিকারী চুপ করে গেল কেন? কেন চুপ করে গেল? পিআর লটারির আপনাদের মালিক দলের ছেলে সেক্রেটারি জানেন। বিজেপিতে জয়েন আমি করেছে একটা বলে। উদাহরণ দিই। আজীবন ধরে মেরুদণ্ডটা বেঁচে জেলে পাঠিয়েছেন। আরে মশাই, এক সেকেন্ড। আপনাদের রাফেলের ফাইল এক কোথায় সেকেন্ড, গেল? আমার সুপ্রতীক বাবুর কাছে হাইকোর্টের প্রশ্ন। এক রায়ে সেকেন্ড, এক সেকেন্ড, আমি- এক সেকেন্ড। 1, 2, 3, অর্জুন বাবু, আপনাকে বারবার বলছি, আমি থামতে বললেও কিন্তু আপনি থামছেন না। সুপ্রতীক বাবুর কাছে আমার প্রশ্ন, এই যে এত অ্যান্টি ইনকামবেন্সি, এত এখানে দুর্নীতি থেকে শুরু করে এত রকমের অভিযোগ, পঞ্চায়েতে ভোট লুটের অভিযোগ, কিন্তু আপনারা বিরোধী হিসেবে সেটা কতটা কাজে লাগাতে পারছেন? আমরা কাজে লাগাচ্ছি এই কারণেই যে দেখবেন কোথায় যে- লাগাচ্ছেন? লাগাচ্ছি। সর্বশেষ যে ব্রিগেড সমাবেশ, ঐতিহাসিক সমাবেশ হয়েছে আমাদের। সমাবেশ দিয়ে ভোটের সমাবেশ, বিচার হয় না। ঐতিহাসিক সমাবেশ হয়েছে এবং সমাবেশ দিয়ে ভোটের বিচার হয় না। এবং নদিয়া 2011 জেলাতে ব্রিগেড সমাবেশ ঐতিহাসিক ছিল। এই লোকসভা কেন্দ্রে 2021 এর ব্রিগেড সমাবেশ আমি ঐতিহাসিক না না, ছিল। পশ্চিমবঙ্গের আপনাকে বলি, মানুষ জানে সেটা হচ্ছে সিপিএম যে মানে লোডশেডিং, এই সিপিএম লোকসভা মানে গণহত্যা, সিপিএম মানে গণধর্ষণ। কখনো নয়, কখনো নয়, কখনো নয়। আরে না না, নিচু গলায় কংগ্রেস আচ্ছা, আপনি বিজেপি কখনো নয়। আপনি এই গলায় পার্সেন্টেজ অফ ভোট আমাদের সবচেয়ে বেশি। কংগ্রেস সিপিএম জোটের সাথে আপনাদের এক সেকেন্ড, এনডিএ মন্ত্রিসভায় তো মমতা ব্যানার্জি নিজে ছিলেন। আমার সঙ্গে রয়েছেন জোট আমার করেনি মানে? সহকর্মী অনুপ। আমি একটু বলবো অডিয়েন্সের কাছে যেতে, যারা প্রশ্ন করতে চান হাত তুলবেন প্লিজ, সংক্ষেপে প্রশ্ন করবেন। অনুপের হাতেই মাইক থাকবে, একটা প্রশ্ন। আমার প্রশ্ন রয়েছে সুপ্রতীপ রায়ের কাছে, যে আপনাদের প্রার্থী এখান থেকে জয়লাভ করার পর কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অর্ধেকেরও বেশি মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে বিদেশে চলে গেছে, তাদের ফেরানোর জন্য এবং কর্মসংস্থানের জন্য আপনাদের প্রার্থী এসএম সাদি এখানে জেতার পর কি ভূমিকা গ্রহণ করবে? ধন্যবাদ। গত কোভিডের সময় একটা বড় সমস্যা ছিল, তা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের সমস্যা। এই কেন্দ্রে যিনি প্রার্থী হিসাবে বাম কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা করছেন এসএম সাদি, তিনি শুধু আমাদের রাজ্যে নয়, আমাদের দেশে সিআইটিউর নেতা। এবং সেই সময় দেখেছিলাম যে পরিযায়ী শ্রমিকদের আশ্রয় দেওয়া আনার ক্ষেত্রে এসএম সাদির বড় ভূমিকা ছিল এবং পরিযায়ী শ্রমিকদের সুরাহার জন্য অবশ্যই কণ্ঠস্বর এসএম সাদি লোকসভার মধ্যে তিনি চড়াবেন। দ্বিতীয় প্রশ্নে- কি ভূমিকা দ্বিতীয় ছিল প্রশ্নে যাবো। সুপ্রতীক বাবু? না না না, এক এক করে। দ্বিতীয় কি প্রশ্নে- ভূমিকা ছিল? এক সেকেন্ড। কিছু দ্বিতীয় প্রশ্নে করেননি। সংক্ষেপে উনি বলেছিলেন অর্জুন বাবু- মোমবাতি জ্বালান, উনি বলেছিলেন মোমবাতি জ্বালান, আর বলেছিলেন মহাভারতের যুদ্ধ 18 দিনে জিতেছে, এটা 21 দিনে এক জিতবো। সেকেন্ড, থামতে বলে থামতে হবে। আমার প্রশ্ন স্পেসিফিকভাবে বিজেপির নেতৃত্ব অর্জুন বাবুর কাছে। ভারতের পলাশির প্রান্তরে যে যুদ্ধে ইংরেজদের সাপোর্ট করা রাজার উত্তরাধিকার এখানে প্রার্থী করেছেন, সেইটাকে ভারতের গণতন্ত্রকে রক্ষা করবার জন্য না গণতন্ত্রকে ধ্বংস করবার জন্য? ধন্যবাদ। উত্তর- কারণ না বলে দিয়েছেন তো, ব্যবহার করছে। প্রশ্ন করে দিয়েছেন তো। রাজমাতা ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা করার জন্য তিনি এখানে না সেটা তো আপনি বলবেনই। ওনার ধীরে প্রশ্ন তার ছিল কষ্ট যে হয় তো, পলাশির অর্জুন যুদ্ধে, বাবু। তার তো ধীরে পলাশির ধীরে কষ্ট যুদ্ধে হয়, তার তো রাজপরিবারের ধীরে ভূমিকা, কষ্ট হয়। এক সেকেন্ড, প্রাসঙ্গিক তথ্য দেবো। পলাশির যুদ্ধের সময় রাজপরিবারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। রাজ পরিবারের ভূমিকা সেই সময় ছিল যে দেশের সনাতনী যারা ছিল সেই সময় মা বোনেদের যে ইজ্জত আমি একটা- এবং কেমন সনাতনী যিনি বুড়িমার ঠাকুর দেখতে যাননি, কেমন সনাতনী যিনি চাষাপাড়া বারোয়ারিতে বুড়িমার ঠাকুরটা দেখতে যাননি ভিড়ের চাপে, কেমন সনাতনী? এই গোটা নদিয়া জেলায় একজন সনাতনী মানুষ দেখাতে পারবেন না বুড়িমার ঠাকুরটা গিয়ে দেখতে গিয়ে আশীর্বাদ নিতে যাননি, জাননি ভিড়ে যার কষ্ট হয় না তাকে নিয়ে রাজনীতি হয় না অর্জুন বাবু, তাকে বলেন মহাশূন্যের পথে এক এগিয়ে যেতে। সেকেন্ড, এক সেকেন্ড, দীপদেব। আমি ওনার প্রশ্নের প্রাসঙ্গিক একটা তথ্য দেব। হ্যাঁ, বলেন। আমরা ছোটবেলা থেকে শুনেছি সংক্ষেপে। ছেলে ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে। আপনি কি জানেন
যে 1741 থেকে 1751 ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে যেভাবে বর্গী আন্দোলন বাংলা বিহার উড়িষ্যাকে গ্রাস করেছিল, 4 লক্ষ বাংলা বিহার উড়িষ্যার মানুষ ভারতবর্ষের নাগরিক মারা গিয়েছিল। এবং তখন মনে রাখবেন এই আলিবর্দী খান এই ভাস্কর পণ্ডিতকে জীবনের রিস্ক নিয়ে হত্যা করে বাংলা বিহার উড়িষ্যার শত শত মানুষকে বাঁচিয়েছিলেন। আমার একটা আর সেই সিরাজদৌল্লাকে তাহলে ওনাকে আপনারা রাজমাতা বলছেন কেন? রাজমাতা লিখছেন কেন? করেছে এটা ইতিহাস, এটা ইতিহাস, এটা জানতে হবে আপনাকে, উত্তর দিতে হবে আপনাকে। এই ইতিহাসকে বিকৃত করবেন না। কোনো রাজনৈতিক উত্তর নেই। জিন্নাকে পাকিস্তান পাইয়ে দেওয়ার জন্য ভারত থামতে হবে একটা কথা বারবার যেন আমি রিমাইন্ডার না দিতে। আমার একটা প্রশ্ন আছে, এখানে অনেক ধরনের আলোচনা হচ্ছে, কিন্তু ভারতবর্ষের বর্তমানে সবথেকে বড় কেলেঙ্কারি ইলেকট্রাল বন্ড, যেটা আমি 2014 সালে বিজেপি গভর্নমেন্ট আসার আগে যে ওষুধটা 84 টাকা ছিল, সেই ওষুধটা আজকে 384 টাকায় কিনতে হচ্ছে। না আপনারা কেউ, না ভারতবর্ষের সাধারণ মানুষ, এখানে আমরা শিক্ষিত মানুষ কেউ করছে না। ভারতবর্ষের সবথেকে বড় কেলেঙ্কারি আজকের ডেটে ইলেকট্রাল বন্ড। আরে মশাই, অত দূর যেতে হবে না। আপনার বাড়ির পাশে যে ইলেকট্রিক বিলটা আছে না, আগে বন্ডের কথা বলুন, বন্ডের কথা বলুন, বন্ডের কথা বলুন। ইলেকট্রাল বন্ড ইলেকট্রাল বন্ডটা নিয়ে আমি একটা ছোট্ট প্রশ্ন, ইলেকট্রাল বন্ড নিয়ে আমি ছোট্ট একটা প্রশ্ন আপনাকে করতে চাই। আপনাকে এক ভদ্রলোকের নাম বলবো, আপনাকে এক ভদ্রলোকের নাম বলবো, তার নাম শরৎ রেড্ডি। না, শরৎ রেড্ডি যে 2022 সালে গ্রেফতার হয়েছিল, অরবিন্দ কেজরিওয়ালের পক্ষে প্রথমে বয়ান দিয়েছিল, তারপরে লাগাতার ইডির চাপে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে বয়ান দেয়, তারপরে জেল থেকে ছাড়া পাওয়ার আগে থামতে বলেছি। বিজেপির প্রার্থীর কাছে আমার একটা করজোড়ে নিবেদন বা অনুরোধ, বলতে পারবেন আমাদের লোকসভার যিনি মহুয়া মৈত্র 61টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কৃষ্ণনগরের জন্য করেননি আপনার কথায়, তাহলে কৃষ্ণনগরবাসী বলেছি একটা প্রশ্ন করেছেন, বেলডাঙায় যে ফ্লাইওভারের কথা বলেছিলেন এবং সেখানে টোটালটাই তিনি করেছিলেন তার উদ্যোগে এবং কৃষ্ণনগরবাসীর জন্য সবার স্বার্থে, সেটা কেন আপনারা আটকে রেখেছেন একটু বলুন তো। আপনি কি মন গড়া কথা বলছেন? আপনি দেখাতে পারবেন, প্রমাণ করতেন যে এই কথাটা মানে এইটা পাস হয়েছিল, আমরা আটকে রেখেছি, দেখাতে পারবেন? আপনার পলিসি আটকে রেখেছে, 40% সেন্ট্রাল ফান্ড আপনারা দেননি, তাই হয়নি। আপনার পলিসি আটকে রেখেছে, আপনার সেন্ট্রাল গভর্নমেন্টের পলিসি আটকে দিয়েছে, আরে সেন্ট্রাল গভর্নমেন্টের পলিসি আটকে দিয়েছে। আপনি বলুন, ফ্লাইওভার নয়, রেলের যে রাস্তা সেটা আপনারা 10 বছর সংস্কার করেননি, চিঠিতে হয়েছে। কিংশুকের কাছে আমার প্রশ্ন, কিংশুক এক সেকেন্ড, আমরা যদি দেখি যে সদ্য সিএ কার্যকর হয়েছে এবং কৃষ্ণনগর বিশেষ করে রানাঘাট, সেখানে মতুয়া সম্প্রদায়ের মানুষ, তাদের একটা সিগনিফিক্যান্ট সংখ্যা রয়েছে, এটা কি বিজেপিকে অনেকটাই অ্যাডভান্টেজ দেবে না? 2019 সালের লোকসভা নির্বাচনে সিএকে সামনে রেখে নরেন্দ্র মোদীর সরকার মানুষকে বিভ্রান্ত করেছিল। এই জেলার যারা পূর্ববঙ্গ থেকে উঠে আসা মানুষ, প্রতিশ্রুতি দিয়েছিল 5 বছরের মধ্যে সিএ কার্যকর করা হবে, কিন্তু আজকে দেখেছে মতুয়ারা এবং উদ্বাস্তু শ্রেণীর মানুষ যারা, যে 5 বছর কেটে গেছে, ভোট ডিক্লেয়ার হওয়ার 6 দিন আগে সিএ রুল ফ্রেম করা হয়েছে।
মতুয়ারা বুঝে গেছে এটা তাদের সাথে প্রবঞ্চনা ছাড়া কিছু নয়। আজকে এই বাংলার বুকে অর্জুনবাবু। কোনো জায়গার কোনো মতুয়া সরকারি কোনো পরিষেবা থেকে বঞ্চিত নয়। অর্জুনবাবু। তাদের নতুন করে নাগরিকত্বের আরে মশাই, সার্টিফিকেট নেওয়ার সিএ কোনো নিয়ে আপনারা কি প্রয়োজন নেই। বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন? আজকে যে মতুয়ারা বিজেপিরা যে মতুয়াদের কাছে যাচ্ছে তারা আরে প্রশ্ন মশাই, করছে সিএ তাহলে নিয়ে সিএতে আপনার আগে আপনার এমপি আপনার কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর অ্যাপ্লাই করছে না কেন? উত্তর উত্তর আরে উত্তর। কেন অ্যাপ্লাই করছে? আপনার উত্তর নেই। আপনার নেত্রী মমতা ব্যানার্জি তা এই যে সিএ উত্তর দেন। মমতা ব্যানার্জির কথা পরে আসবে। সিএ নিয়ে পরে আসবেন মমতা ব্যানার্জির কথা, আগে উত্তর দেন। নাগরিকত্ব সংশোধনী আইনে সই করেছিলেন মমতা ব্যানার্জি। দেওয়ার আইন, নাগরিকত্ব কাড়ার আইন না। বাজপেয়ী মন্ত্রিসভা। আপনারা বলছেন সিএ হচ্ছে মাথা, এনআরসি হচ্ছে লেজা। হ্যাঁ, সিএ এইটাই দিয়েছেন। এনআরসি করে NRC মানুষের হবে, জীবন CA হবে, জীবিকাকে NRC হবে। কে গুলিয়ে বলেছে? দেওয়া হবে। আমার শেষ এই কথা, মানুষ শেষ বুঝে কথা। গেছে। ভারতীয় নাগরিকদের আতঙ্কে দাঁড়াতে চায় বিজেপি, আর সেই সুযোগ এখানে তৃণমূল কংগ্রেস হিন্দু নিচ্ছে। মুসলমান রাম মন্দির বাদ দিয়ে কথা বলুন। বলতে হবে 2003 সালে নাগরিকত্ব সংশোধনী আইনে বাজপেয়ীর সঙ্গে সই করেছিলেন মমতা ব্যানার্জি। কোনো এজেন্ডা নেই। 2003 সালে একসঙ্গে মন্ত্রিসভায় থেকে সই করেছিলেন মমতা ব্যানার্জি। কোনো এজেন্ডা নেই। তৃণমূল কংগ্রেস তার দায় এড়াতে পারে না আজকে নাগরিকত্ব সংশোধনী আইন থেকে। কথা বলুন। আপনি ধর্মগুরু নন। থামতে বললে থামতে হবে। আমার প্রশ্ন হচ্ছে তৃণমূলের যে মুখপাত্র রয়েছে তার কাছে, যে নির্বাচনের ফলাফল বেরোনোর পর মহুয়া মৈত্র কি তৃণমূলে থাকবে নাকি শুভেন্দুর মতো ইডিসিবিআইয়ের ভয়ে বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে যাবে? উত্তর নেব। এটা আপনি যে প্রশ্নটা করেছেন এটার কোনো উত্তর আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। সম্ভব তবে না? না না সম্ভব নয়, সম্ভব নয় না। আমাদের রুচিতেও আছে। পরিষ্কার মুকুটমণির মতো কেস। এটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়, কারণ আমরা আমরা সবাই গ্যারান্টি দিয়ে বলতে পারি এসএম সাদি রাস্তাঘাটে ছিলেন, আছেন এবং থাকবেন। আমরা একমাত্র দল বলতে পারি যে আমরা দল বদলু নয়, আমরা নীতি বদলে লড়াই করছি। কেন্দ্রীয় সরকারটা থাকবে না, বিজেপির হাতে চারটে এজেন্সি থাকবে না মানুষকে ধমকানো চমকানোর জন্য। আমরা গ্যারান্টি দিতে পারি এসএম সাদি রাস্তাঘাটে তাড়াতে ছিলেন, থাকবেন। আমরা গ্যারান্টি দিতে পারি। জিতবে তো সেটা ঠিক করুন। মহামন্ত্র জিতবে না। কিংশুক, আপনি হলফ করে বলতে পারলেন না যে যাকে আপনার সাংসদ পদে দাঁড় করিয়েছেন তিনি আপনাদের দলেই থাকবেন? 100% দলে থাকবেন। মহুয়া মৈত্র গলা এই গ্যারান্টি তৃণমূল দিতে পারে না। মহুয়া এই মৈত্র গ্যারান্টি তৃণমূল দিতে পারে না। মেরুদণ্ডটা বিক্রি পারবে না তৃণমূল। আমার শেষ করার প্রশ্ন গত বিধানসভা নির্বাচনে তার প্রমাণ হয়ে গেছে। গত বিধানসভা নির্বাচনে তার প্রমাণ হয়েছে। আমাদের প্রার্থী অমৃতা দেবী জিতবে, মহুয়া মৈত্রকে আরে আগেরবারও বলেছিলেন কাঁচকলা পেয়েছেন, আগেরবারও বলেছিলেন কাঁচকলা পেয়েছেন। থামতে হবে। আরে অর্জুন বাবু থামতে বললে থামতে হবে। আমার কিংশুক থামতে বললে থামতে হবে। বলছি কিংশুকের কাছে আমার প্রশ্ন খুব সংক্ষেপে। আমরা জানি যে এই কৃষ্ণনগরে সংখ্যালঘু ভোটারদের সংখ্যা সেটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ, বিশেষ করে চাপড়ায়। তো সাম্প্রতিককালে সাগরদিঘি হোক, বালিগঞ্জ বিধানসভায় উপনির্বাচন হোক বা গত পঞ্চায়েত নির্বাচন, তাতে দেখা গেছে যে সংখ্যালঘু মানুষের একটা অংশ তারা তৃণমূল থেকে মুখ ফিরিয়েছেন বলে রাজনৈতিক মহলের পর্যবেক্ষণ। সেটাকে ফেরাতে পারবেন? দেখুন, এই ভোটটা ভারতবর্ষের লোকসভা ভোট। আগামী দিন ভারতবর্ষে গণতন্ত্র থাকবে কি না, গণতান্ত্রিক পরিবেশ থাকবে কি না, 2029 সালে মানুষ পুনরায় নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কিনা সেটা নিশ্চিত করার ভোট। সংখ্যালঘু শ্রেণীর মানুষ অত বোকা নয় যে এই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে কিনা সেটা নিয়ে তো আপনারা না না, পঞ্চায়েত নির্বাচনে মানুষ ভোটদান করে, নালা নর্দমা রাস্তা এসব ইস্যুকে সামনে রেখে প্রধানমন্ত্রী ছিলেন। সংখ্যালঘুদের নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে তৃণমূল বছরের পর বছর, আজকে ধরা পড়ে গেছে সেটা। এই তিনটে রাজ্যের কিছু রেকমেন্ডেশন ছিল। আমি দেখেছি সুপ্রতীক বাবু, সংক্ষেপে সুপ্রতীক বাবু, আমি কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেস সাচার কমিটির কোন রেকমেন্ডেশন মানেনি। সুপ্রতীক বাবু শুধুমাত্র কয়েকদিন আগে এই মহুয়া মৈত্রের প্রচার কভার করতে এসে আমি দেখেছি যে মহুয়া মৈত্র যেখানেই যাচ্ছেন একটা কথাই বলছেন যে লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন তো মহিলাদের মধ্যে, এবং সেখানে মহিলাদের তরফ থেকে ইতিবাচক সারাই আসছে। আপনার কি মনে হয় না যে রাজ্য সরকারের এই যে স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভান্ডারের মতো যে প্রকল্প, সেগুলো কোথাও একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, তৃণমূল কংগ্রেসের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে? কখনো না। প্রকল্প বামফ্রন্টের সময় অনেক প্রকল্প ছিল, আর তৃণমূল যেটা ভয় একটা বলুন পাট্টা বিলি, জমি খাস জমি বিলি বন্টন, 12 ক্লাস পর্যন্ত অবৈতনিক, 12 ক্লাস পর্যন্ত অবৈতনিক, 12 ক্লাস পর্যন্ত অবৈতনিক, 12 ক্লাস পর্যন্ত অবৈতনিক। তৃণমূল কংগ্রেস এসেছিল চিট ফান্ডের টাকায় আর সরকারি প্রকল্পের টাকায় ভোট করছে। লক্ষ্মীর ভান্ডার ছিল, লক্ষ্মীর ভান্ডার আসবে, আর দিল্লিতে যদি বাম কংগ্রেস সরকার তৈরি হয় এই প্রকল্পের টাকা আরো বাড়বে। আমরা লড়াই করে 100 দিনের কাজের প্রকল্প এনেছি, আমরা এনেছি 100 দিনের প্রকল্প। বামপন্থীরা যখন
সময় একদম শেষ। তখন 100 দিন, তখন ক্রস ফায়ার ইলেকশন স্পেশাল কৃষ্ণনগর থেকে এখানেই শেষ করব, কিন্তু জমে উঠেছে এই কৃষ্ণনগর এবং সংলগ্ন রানাঘাটের লড়াই। কি হবে শেষ হাসি, কারা হাসবেন সেই দিকে নজর সবার, উত্তর পাওয়া যাবে 4 জুন। আপাতত এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো কেন্দ্রে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।